চলতি বছর শনাক্ত ডেঙ্গু রোগীর ৩০% বরগুনায়। দ্রুত ব্যবস্থা না নিলে নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে পরিস্থিতি। চট্টগ্রামে করোনার সংক্রমণ বাড়লেও টিকা নেয়ায় আগ্রহ কম। ঝুঁকি এড়াতে প্রবীণদের টিকা নেয়ার পরামর্শ চিকিৎসকদের। ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলুনিয়া বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত। নিম্নমানের কাজের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। সাভার পৌরসভার সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা। ময়লা জমে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হওয়ায় বাড়ছে ভোগান্তি। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। দেশে এবছর ডেঙ্গু শনাক্ত ৭,০০০-এর মধ্যে ২,১০০ জনই বরগুনায়। আর ৩০ মৃত্যুর ২১ জনই এ জেলার বাসিন্দা। এরই মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করলেও চিকিৎসকরা বলছেন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। তবে পৌর প্রশাসকের দাবি, এডিস মশা নিধনে কাজ করছেন তারা। চলতি বছর দেশের প্রায় ৭৫% ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ঢাকার বাইরে। ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৬,৯২৬ জন। এর মধ্যে বরিশাল বিভাগে শনাক্তের সংখ্যা ৩,০০০-এর বেশি। আর শুধু বরগুনা জেলাতেই শনাক্ত ২,১০৫ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কেন বাড়ছে বরগুনায়, এ নিয়ে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধি দল পৌঁছায় বরগুনায়। জমানো বৃষ্টির পানির পাত্র যথাযথ প্রক্রিয়ায় ঢেকে না রাখা মশার বংশবৃদ্ধির অন্যতম কারণ বলছেন গবেষকরা। আর স্বাস্থ্য অধিদপ্তর দায়ী করছেন মশার বংশবিস্তার রোধে কার্যকর ব্যবস্থা না নেয়াকে। যেভাবে জমা রেখে প্রতিদিনের পানিটা ইউজ করতে হবে, সেটা ওনারা করছেন না, যার কারণে পানিতে আমরা লার্ভা পেয়েছি। গত ১ বছরে ওইখানে কোনো পৌরসভার কোনো অ্যাক্টিভিটিস নাই। মশক নিধন বা পৌরসভার যে অ্যাক্টিভিটিস থাকে জলাবদ্ধতা করার জন্য, কোনো অ্যাক্টিভিটিস নেই। এই ৩টা কারণে বরগুনার কেস বেশি। রোগীর চাপ বাড়ায় জেলার হাসপাতালগুলো এখনই ধারণ ক্ষমতার বাইরে জানিয়ে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান সিভিল সার্জন। আর বরগুনা পৌর প্রশাসকের দাবি, মশা দমনে ওষুধ প্রয়োগ করা হচ্ছে। আর্দ্রতা এবং তাপমাত্রাও এই এডিস মশার বংশবৃদ্ধির সহায়ক হওয়ার কারণে আজকের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং সর্বোপরি মানুষের জনসচেতনতার খুবই অভাব। মশা নিধনের যে মেডিসিন, সেই মেডিসিন আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের মজুদ আছে এবং সেইগুলো আমরা প্রয়োগ করে যাচ্ছি বিশেষজ্ঞদের পরামর্শক্রমে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে সারা দেশে শনাক্ত ২৪৮ ডেঙ্গু রোগীর মধ্যে শুধু বরিশাল বিভাগেই শনাক্ত ১০৪ জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে করোনার পর্যাপ্ত ভ্যাকসিন মজুতের পরও আগ্রহ নেই সাধারণ মানুষের। টিকা কেন্দ্রে নেই মানুষের পদচারণা। গত ১ বছরে স্বাস্থ্যকর্মী ও বিদেশগামীরা ছাড়া টিকা নেয়নি কেউ। তবে সংক্রমণ ঠেকাতে ফের টিকা নেয়ার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চলতি মাসে ১৭ দিনে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ জন। নতুন ভেরিয়েন্টে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এরই মধ্যে মারা গেছেন ১ জন। তবে পরিস্থিতি মোকাবিলায় আইসোলেশন ওয়ার্ড সহ পরীক্ষার পরিধি বাড়ানোর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। তবে চট্টগ্রামে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ থাকলেও গত ১ বছরে স্বাস্থ্যকর্মী ও বিদেশগামীরা ছাড়া কেউ নেয়নি টিকা। এখন ভ্যাকসিন দেওয়া শুরু হলেও তাতে নেই সাড়া। আমাদের কাছে অনেক ভ্যাকসিন ছিল, কিন্তু ওগুলো এক্সপায়ার ডেটও চলে গেছে, অনেকে নেয় নাই। আমরা 80,000 মতো ভ্যাকসিন আমরা কেন্দ্র থেকে পেয়েছি এবং আমরা প্রত্যেকটা উপজেলা 500 করে ভ্যাকসিন আমরা সাপ্লাই দিয়েছি। যদি আমাদের কাছে এখন 68,000 মতো ভ্যাকসিন আমাদের কাছে মজুদ আছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিরূপ ধারণা এবং দীর্ঘদিন করোনা প্রকোপ না থাকায় মানুষের মধ্যে নেই ভীতি। তবে প্রবীণদের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ তাদের। কেউ হয়তো 2টা ডোজের পরে 3rd ডোজটা নেয়নি, হয়তো হ্যাজার্ড মনে করছে বা আবার যাবো টিকা দিতে, প্রবলেম হবে কিনা, এটা হয়তো একটা ভীতি ছিল। 3rd ডোজ হয়তো আমাদের কমপ্লিট হয় নাই বা সবাই নেয় নাই। কিন্তু এই টিকাগুলো যদি না থাকে, মেয়াদ না থাকে, তাহলে এই টিকাগুলো আমরা ইউজ করতে পারছি না। করোনা টিকা নিয়ে প্রচার বাড়ানো হলে আগ্রহ বাড়তে পারে বলে আশা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার। লিফলেট দিতে হবে এবং টিভিতে এটা অ্যাড দিতে হবে, লিফলেট ছাপাতে হবে এবং মাইকিংয়ের মাধ্যমে বলতে হবে এই যে
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জেনারেল হসপিটালে এই যে টিকাদান কর্মসূচি চলতেছে সেটা মানুষের জানতে হবে, জানলে কিন্তু মানুষের টিকা দিবে। চট্টগ্রাম নগরীকে 7টি অঞ্চলে ভাগ করে প্রতিদিন একটি করে কেন্দ্রে 300 ডোজ টিকা দেওয়া হচ্ছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে সাধারণ মানুষের আগ্রহ কম করোনার টিকা নিতে, এর কারণ কি? মূলত গত করোনার পরে একটি লম্বা সময় কেটে গেছে এবং এই সময়ের মধ্যে আসলে অনেক দফায় দফায় টিকা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে যে এই টিকাগুলো যেহেতু কেউ সেকেন্ড ডোজ, কেউ বুস্টার ডোজ পর্যন্ত দিয়েছে, হয়তো সেক্ষেত্রে নতুন করে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। কিন্তু আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছ থেকে যেমনটা জানছি যে যেহেতু এখন নতুন ভেরিয়েন্টে করোনা ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে আশঙ্কা বা এই ধরনের সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। আমরা গতকাল পর্যন্ত, যদিও আজকের এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য এখনো পাওয়া যায়নি, গতকাল পর্যন্ত চট্টগ্রামে মোট 50 জনের মতো করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়েছে এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে এর মধ্যে 43 জনই চট্টগ্রাম শহরে বা চট্টগ্রাম মহানগরের ভেতরে, বাকি 7 জন বিভিন্ন উপজেলায়। যদিও উপজেলাগুলোতে এখনও পরীক্ষা সেভাবে চালু হয়নি, কিন্তু ঘরে ঘরে অনেকেরই জ্বর হচ্ছে বা করোনার যে সংক্রমণের যে উপসর্গগুলো সেগুলো দেখা যাচ্ছে। চিকিৎসকরা যেটি বলছেন যে এক্ষেত্রে সবার যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু এই আক্রান্তের সংখ্যা আরও অনেক বাড়তে পারে এবং এখন পর্যন্ত চট্টগ্রামে একজন মারা গেছেন, যিনি প্রথম করোনা, মানে চলতি মৌসুমে প্রথম করোনা শনাক্ত যার শরীরে হয়েছিল এবং তিনি কিন্তু মারা গেছেন। এবং এই প্রেক্ষাপটে পরিস্থিতি আসলে মোটামুটি অনেকটাই আশঙ্কাজনক। তবে সাধারণ মানুষের মধ্যে এটি নিয়ে সচেতনতা গতবারের চেয়ে আমরা কমই লক্ষ্য করছি। বিশেষ করে ভিড় বা যেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার এরকম কোনো জায়গাগুলোতে কিন্তু খুব একটা এই করোনা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আমরা এখনো পর্যন্ত চট্টগ্রামে মোট 8টি পরীক্ষা কেন্দ্রে করোনা পরীক্ষার সুযোগ তৈরি হয়েছে এবং যদিও শুরু থেকে আমরা দেখছিলাম যে এই পরীক্ষা কেন্দ্রগুলোতে কিটের একটি সংকট ছিল, যদিও গত 2-3 দিন ধরে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে এখন আর এই মুহূর্তে কিটের সংকট নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতালে, সরকারি বেসরকারি হাসপাতালে আমরা দেখছি যে করোনার জন্য ডেডিকেটেড ওয়ার্ড তৈরি করা হয়েছে এবং সেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 10টি আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে করোনা রোগীদের জন্য এবং আরও 20টি হাই ফ্লো ক্যানোলার জন্য, হাইফো অক্সিজেন যাতে যেখানে দেওয়া যায় সেরকম আরও 20টি ইউনিটের জন্য ঢাকায় কিন্তু স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং খুব শীঘ্রই চলে আসবে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তবে সবচেয়ে বেশি আশঙ্কার যে বিষয়টি সেটি হচ্ছে এইবার কিন্তু করোনা নিয়ে সাধারণের মধ্যে সচেতনতার বিষয়টি খুব একটা নেই এবং করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে যে প্রবণতা আমরা প্রথম দিন লক্ষ্য করেছি, মাত্র 6 জন সারাদিনে কিন্তু 6 জন টিকা গ্রহণ করেছেন, অর্থাৎ যারা টিকা নেননি বা এর আগেও গ্রহণ করেননি সেরকম খুব একটা তাড়াহুড়া বা সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ সেটা আমরা লক্ষ্য করছি না। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে মোহরী ও সিলোনিয়া নদীর 2টি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে অন্তত 5টি এলাকা প্লাবিত হয়েছে। ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙায় পানি উন্নয়ন বোর্ডের কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে ভাঙনের কবলে ফেনীর ফুলগাজীর মোহরী ও সিলোনিয়া নদীর বাঁধ। এতে পানি ঢুকতে শুরু করে উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকায়। বাঁধ উপচে পানি ঢুকে পড়েছে পরশুরামের মণিপুর এলাকায়। এরই মধ্যে তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি জমিসহ অনেক ঘরবাড়ি। দুর্ভোগে পড়েছেন 4000 বাসিন্দা। ভয়াবহ বন্যার বছর না পেরোতে আবার বাঁধ ভাঙায় পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। ভাত রান্না করছে, ডাল রান্না করছে, মাছ রান্না করছে, বেগিন রয়েছে বড়ি, আমরা খাইতে আমার সময় হয়নি। এখানে ঠাকুর বাড়ি ডুবে গেছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, 4-5টা গ্রাম তলিয়ে গেছে। এখন সর্বনিম্ন মানে যে কাজগুলো হয় তারা এই কাজগুলো করে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের দাবি, নদী সরু হওয়ায় অতি বৃষ্টি ও উজানের ঢলের তোর সইতে পারছে না বাঁধ। এতে দেখা দিচ্ছে ভাঙন। এখন বাঁধ মেরামতের চেষ্টা চলছে, পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণে প্রকল্প নেওয়া হচ্ছে। পরশুরাম পয়েন্টে নদীর গড়প্রস্থ হলো 100 মিটার, ফুলগাজীতে নদীর গড়প্রস্থ 40 থেকে 45 মিটার
আমরা যতক্ষণ পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন করে নদীর গড়প্রস্থ 100 মিটারে না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত এখানে বন্যার ঝুঁকি থেকেই যাবে। 2024 সালের আগস্টে মুহুরীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার কবলে পড়ে পুরো ফেনী। ক্ষতি হয় 10,000 কোটি টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাভারে সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা। কখনো কখনো সড়ক উপচে পানি আশপাশের দোকান ও ঘরবাড়িতে ঢুকে পড়ছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। পৌরবাসীর দাবি, ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা ময়লা জমি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ঘণ্টাখানিক মুষলধারে বৃষ্টি হলেই সাভার পৌরসভার ব্যাংক কলোনি, ছাপড়া মসজিদ, শাহীবাগ, তারাপুর সহ বিভিন্ন পাড়া মহল্লায় দেখা দেয় এমন জলাবদ্ধতা। ডুবে যায় রাস্তাঘাট, কোথাও আবার ব্যবসা প্রতিষ্ঠান সহ বাসাবাড়িতেও প্রবেশ করে পানি। এমন পরিস্থিতিতে বৃষ্টি হলেই আতঙ্ক বাড়ে সাভারের বাসিন্দাদের। আমরা ঘর থেকে বের হতে পারি না, আমাদের ঘরে পানি ঢুকে যায়, এরপরে আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, অটো ডুবে যায়, মোটরসাইকেল ডুবে যায় এবং পানির বড় ধরনের একটা স্রোত যায়। খাল, বিল ও নালা দখল করে গড়ে উঠেছে ঘরবাড়ি, দোকানপাট ও শিল্প কারখানা। ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা ময়লা জমে নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই ড্রেন উপচে ওঠে রাস্তায়। অসংখ্য রাস্তার ড্রেন, এর ব্যবস্থাপনা পৌরসভার যে জনবল রয়েছে এবং বরাদ্দ রয়েছে, আমি মনে করি এটাতে তারা সমর্থবান না। তারা এই সমর্থবান না থাকার কারণে এই সাপোর্টগুলো দিতে পারছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। যে ড্রেনগুলোতে পানি প্রবাহিত হয় সেই ড্রেনগুলো হলো যে আমরা ইতিমধ্যে পরিষ্কার করেছি, আপনারা জানেন। তো সেই কারণে হলো যে এই জলাবদ্ধতা নিরসনের জন্য যা যা করণীয় দরকার প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পৌর প্রশাসন থেকে, সেগুলো আমরা করব ইনশাআল্লাহ। সাভার পৌরসভায় অন্তত 10 লাখ মানুষের বসবাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে সাভার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় দুর্ভোগ বেড়েছে, আবার দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাসও মিলেছে। তো কবে থেকে উদ্যোগের সুফল পাওয়া যাবে? দেখুন, এই সাভার পৌরসভার যে জলাবদ্ধতার যে বিষয়টি, সেটি কিন্তু বৃষ্টি হলেই এটি এবছরই নতুন নয়। আমরা দেখতে পেয়েছি যে প্রতি বছরই এই বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে সাভারের যে বিভিন্ন পাড়া মহল্লাগুলো রয়েছে পৌরসভার, সেখানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। সাভার পৌরসভায় এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন সাভার উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তিনি পৌর প্রশাসকের দায়িত্বে রয়েছেন। আমরা এই জলাবদ্ধতা নিরসনে তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন এই সাভার পৌরসভাকে কিভাবে জলাবদ্ধতা মুক্ত রাখা যায় সেই বিষয়টি নিয়ে তিনি কাজ করছেন। তিনি এরই মধ্যে সাভারের যেসব পাড়া মহল্লায় জলাবদ্ধতা তৈরি হয় তার একটি তালিকা তৈরি করেছেন এবং যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো তিনি এরই মধ্যে পরিষ্কারের একটি উদ্যোগ নিয়েছেন। কিছু কিছু ড্রেন এরই মধ্যে পরিষ্কার সম্পন্ন করেছেন এবং যে ড্রেনগুলো এখনো পরিষ্কার করা হয়নি সেগুলো তিনি অতি দ্রুততম সময়ের মধ্যে পরিষ্কার করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যে সকল ড্রেনগুলোর প্রশস্ত কম সেই সকল ড্রেনগুলো নতুন করে প্রশস্ত করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া সাভারের যে রাস্তাঘাটগুলো ভাঙা ছিল সেগুলো কিন্তু তিনি প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর থেকে সংস্কার করেছেন, যার ফলশ্রুতিতে তিনি আশ্বাস দিচ্ছেন যে দ্রুততম সময়ের মধ্যেই সাভারবাসীকে, অর্থাৎ সাভার পৌরবাসীকে তিনি এই জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দিতে পারবেন। তবে সাভারের যে সচেতন মহলের যে নাগরিকরা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন সাভার পৌরসভায় প্রায় 10 লাখের মতো মানুষের বসবাস, অর্থাৎ এই 10 লাখ মানুষের জন্য পৌরসভার যে পরিমাণ সক্ষমতা থাকা প্রয়োজন নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতে, সেই পরিমাণ পৌরসভার জনবল নেই বলে সচেতন মহলের নাগরিকরা আমাদের কাছে অভিযোগ করেছেন। সব মিলিয়ে বলা যায় বৃষ্টি এলে সাভার পৌরবাসীর ভোগান্তি নেমে আসে। তারা দ্রুততম সময়ের মধ্যে এই জলাবদ্ধতার হাত থেকে বাঁচতে চান। আধা ঘন্টার বৃষ্টিতে তাদের যে জলাবদ্ধতা তৈরি হয় সেটি প্রায় 4 থেকে 5 ঘন্টা সেই জলাবদ্ধতার মধ্যে আটকা থাকতে হয়, যার কারণে দ্রুততম সময়ের মধ্যে নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতে পৌর প্রশাসনের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। সাভার থেকে জলাবদ্ধতার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে আজ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিরও শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে খুলনা, চট্টগ্রাম, সিলেট সহ 8 জেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি। নদী বন্দরগুলোয় জারি রয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আজ কিছুটা বাড়তে পারে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় কক্সবাজারের কুতুবদিয়ায় 75 মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় 33 ডিগ্রি সেলসিয়াস।
পিরোজপুরের ইন্দুরকানীতে কয়লা বোঝাই ট্রাকসহ বেলি ব্রিজ ভেঙে খালে পড়ে। পরই কলারন সন্ন্যাসী মোড়লগঞ্জ পিরোজপুর সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুক্রবার ভোররাত 4টার দিকে চণ্ডীপুর ইউনিয়নে কলারন সন্ন্যাসীর মালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি বর্তমানে ব্রিজ সহ খালে পড়ে রয়েছে। স্থানীয়রা জানায় রাত 3টার দিকে প্রায় 27 টন কয়লা বোঝাই ট্রাক পারাপারের সময় স্টিলের ব্রিজটি ভেঙে যায়। এতে আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধে দুর্ভোগে হাজারো মানুষ। সেতুটিকে 5 টনের অধিক যানবাহন চলাচল নিষিদ্ধ। গাজীপুরের শ্রীপুরে সড়কে ডাকাতির সময় গাড়ির আঘাতে এক ডাকাত নিহত হয়েছে। এছাড়া ডাকাতের হামলায় নিহত হয়েছেন অটোচালক। গতরাতে মাওনা সাতখামাইর বড়মিয়া আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় গভীর রাতে সাতখামাইর বাজারের কাছে মাজার এলাকায় গাছ ফেলে 6 থেকে 7 জন ডাকাত গাড়ির গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা পয়সা নিয়ে যায়। পরে আরও কয়েকটি গাড়ি থামিয়ে লুটপাট করছিল ডাকাত দলটি। এ সময় ডাকাতদের আঘাতে অটোচালক আবুল কালাম আহত হন, আর গাড়ির ধাক্কায় এক ডাকাত সদস্য গুরুতর আহত হন। এক পর্যায়ে ভুক্তভোগীরা চিৎকার শুরু করলে এলাকাবাসী ও পুলিশের টহল দল গিয়ে 4 ডাকাতকে গ্রেপ্তার করে। গুরুতর আহত ডাকাত ও অটোচালক হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আমি সংবাদ পেয়ে আমি নিজেও দ্রুত ঘটনাস্থলে যাই, গিয়ে একজন ডাকাতকে গুরুতর আহত অবস্থা পাই এবং একজন ভিকটিম সিএনজি চালক, তাকে ডাকাতটা খুব মারে, তাকে উদ্ধার করি, তাদেরকে মেডিকেলে প্রেরণ করি এবং এই ঘটনার সাথে জড়িত 4 জন ডাকাতকে আমরা হাতে নাতেই গ্রেপ্তার করতে সক্ষম হই। অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরা। মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে আলোর মুখ দেখেনি প্রত্যাবাসন, তবে এখনও নিজ ভিটেমাটিতে ফেরার আশায় রোহিঙ্গারা। প্রত্যাবাসনে গতি আনতে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা করা উচিত বলে মনে করেন প্রত্যাবাসন কমিশনার। কক্সবাজারের উখিয়া টেকনাফের 33টি ক্যাম্পে বসবাস 13 লাখের বেশি রোহিঙ্গার। মিয়ানমারের নিপীড়ন সংঘাতের কারণে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তারা। এর মধ্যে বারবার আলোচনায় এসেছে তাদের প্রত্যাবাসনের ইস্যুটি। জান্তা সরকারের নিপীড়নে রাখাইন ছাড়া রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরার অনিশ্চয়তা কাটেনি আরাকান আর্মি প্রদেশটি দখল নেওয়ার পরও, বরং বিদ্রোহী আরাকান আর্মিও বিরূপ রোহিঙ্গাদের প্রতি। সম্প্রতি নতুন করে বাংলাদেশে ঢুকেছে 1,18,000 রোহিঙ্গা। তবে এখনো নিজ দেশে ফেরার আশা ছাড়েননি রোহিঙ্গারা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় তারা। আমরা আগেও বিশ্বকে জানিয়েছিলাম বাংলাদেশ আমাদের সাময়িক আশ্রয় দিয়েছে, তার জন্য আমরা শুকরিয়া জানাচ্ছি। তাদের সাথে আমাদের ঝগড়া বিবাদ লাগার আগে আমাদের জন্য দ্রুত সেফ জোন বানাতে হবে। আমাদের অধিকার নিয়ে বার্মা সরকারকে আমাদের ফেরত দেওয়ার জন্য বিশ্ববাসীর কাছে অনুরোধ করছি। সরকারের দিবা বলে আশা করি। নিজেদের অধিকার নিয়ে নিজ দেশে ঘরবিটা দিয়ে আমাদের পৌঁছিয়ে দিলে আমরা খুব খুশি হব। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মনে করেন প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চালিয়ে যাওয়া উচিত। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ হবে বলে আশা করছেন তিনি। যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে এটা নতুন গণতান্ত্রিক কিংবা সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হয়, তাহলে সেইখানে রাখাইন কমিউনিটির যে প্রতিনিধির পাশাপাশি যে সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি যারা রয়েছেন রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদের প্রতিনিধিত্ব নিশ্চয়ই তারা নিশ্চিত করবেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে না পারলে সংকট আরও বাড়বে। ক্যাম্পগুলোতে বছরে জন্ম হচ্ছে অন্তত 30,000 শিশুর। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে অচেতন করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর ধর্ষণে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী। পুলিশ জানায় ঈদের আগে সুরমা আবাসিক এলাকায় একটি মেসে ডেকে নিয়ে ওই নারী শিক্ষার্থীকে অচেতন করে ধর্ষণ করেন তারা। পরে তারা ভুক্তভোগীর অজান্তে ভিডিও ধারণ করে এবং তা প্রকাশের হুমকি দিয়ে বিষয়টি গোপন রাখতে বলেন। অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
বৈরী আবহাওয়ায় বিভিন্ন জেলার বাজারে সবজির দাম বাড়তি, বেড়েছে সব ধরনের চালের দামও। চট্টগ্রাম নগরীতে গেল সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে সবজির দাম। বৃষ্টির কারণে সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে বলছেন বিক্রেতারা। সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নিলেও এখনও কাঙ্ক্ষিত মাছ আসছে না বাজারে, তাই চড়া মাছের দাম। বেড়েছে সোনালী মুরগির দাম। রাজশাহীর বাজারে বেড়েছে কাঁচামরিচ ও আলুর দাম। পেঁয়াজ কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 55 টাকা, কেজিতে 30 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। বৈরী আবহাওয়ার অজুহাতে বরিশালে কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। গত 2 সপ্তাহের ব্যবধানে খুলনায় কেজিতে চালের দাম বৃদ্ধি পেয়েছে 2 থেকে 3 টাকা। শুধু চাল নয়, সব জিনিস কম, কেজিতে 5টা 10টা 2 টাকা করে বৃদ্ধি, এতে আমাদের খুবই সমস্যা হচ্ছে। সাগরে সিগন্যাল চলে তো, যার জন্য জেলেরা নদীতে সাগরে যাইতে পারতেছে না, আর মাছও ধরা পড়তেছে না। রাজধানীর বাজারেও বেড়েছে চালের দাম। মানভেদে সরু ও মোটা চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 60 টাকা পর্যন্ত। মুরগির দামও চড়া, তবে স্বস্তি মিলছে সবজির বাজারে। ঈদ করে ঢাকায় ফিরেছেন কর্মজীবীরা, তাই ছুটির দিনে ভিড় বেড়েছে নিত্যপণ্যের বাজারে। তবে তাদের অস্বস্তিতে পড়তে হচ্ছে চাল কিনতে গিয়ে। সপ্তাহের ব্যবধানে সরু চালের কেজিতে বেড়েছে 7 টাকার মতো। গত সপ্তাহে মিনিকেট 75 থেকে 80 টাকা কেজিতে কেনা গেলেও এখন তা বিক্রি হচ্ছে 80 থেকে 88 টাকায়। 58 টাকার নিচে মিলছে না মোটা চাল। বাড়তি দামের জন্য মিল মালিকদের দুষছেন বিক্রেতারা। বাইরে থেকে ঢাকা আপ ডাউনের যে গাড়ি ভাড়া ডবল, সব কিছু খরচা বেশি দেওয়ার পরে ঢাকায় আসার পরে মানুষ একটু বিপদের মধ্যে আছে। চাউলের দাম, কাঁচা মাছের দামও বেশি। সিন্ডিকেটের কারণে বাজার বাড়ছে, বাড়ার কোনো প্রশ্ন উঠে না, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে। আর গত 2 মাস আগে সরকার বাড়ি থেকে আমদানি করছে। কোরবানি ঈদের আগে কমেছিল মুরগির দাম, তবে এখন আবার চাহিদা বাড়ায় বেড়েছে দাম। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়, ব্রয়লারের কেজি 160 টাকা। তো নজরদারি সব দিকেই করা উচিত, কিন্তু কত দিকে করবো? আমি নজরদারি করে গেলাম এর দিক দিয়া, পরে আবার ওদিক দিয়ে বাড়াই দিল, তাহলে এর পিছনে থাকতে হবে। সরবরাহ ভালো থাকায় বাজারে সবজির দাম নাগালের মধ্যেই আছে। বেগুন, করলা, পটল সহ বেশিরভাগ সবজি কেনা যাচ্ছে গড়ে 50 টাকা কেজিতে। তবে কেজিতে 5 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের চিরিবন্দরে ট্রেনে কাটা পড়ে আলাদা স্থানে 2 জন নিহত হয়েছেন। সকাল 9:30টার দিকে চিরিবন্দর রেল স্টেশন প্ল্যাটফর্মের পশ্চিম পাশে রাস্তা পার হওয়ার সময় গৃহবধূ আঞ্জুমান আরা মারা যান। স্থানীয়রা জানায়, সকালে বাসা থেকে বের হয়ে মেয়ের বাসায় যাচ্ছিলেন। পথে রেললাইন পার হওয়ার সময় দোলনচাপা ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। এদিকে দুপুর 12টার দিকে একই স্থানে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করার সময় ট্রেনের নিচে আত্মহত্যা করেন জিয়াবুর রহমান একজন। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মানিকগঞ্জের সিঙ্গাইরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ বিল্লাল নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। সকালে কাশিমনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, হেমায়েতপুরগামী শুকতারা পরিবহনের একটি বাস ও মানিকগঞ্জগামী একটি ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লালমনিরহাটে পাটগ্রামে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হন, আহত হয়েছেন আরও একজন। দুপুরে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের বাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সিরাজগঞ্জের কাজীপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও 4 জন আহত হন। শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় খেলা। বৃহস্পতিবার জেলা সদরের চরশেরপুর নাগপাড়ায় মই দৌড় খেলার আনন্দে মেতে ওঠেন কৃষক সহ সাধারণ মানুষ। আয়োজকরা জানান, শত বছর ধরে বিভিন্ন স্থানে কৃষকরা ষাঁড়ের মই দৌড় খেলাটি আয়োজন করে আসছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে জানাতে এই খেলার আয়োজন করা হয়েছে। জেলাসহ বিভিন্ন স্থান থেকে 8টি দল খেলায় অংশগ্রহণ করে। এতে জামালপুর জেলা, ইসলামপুরের চন্দনপুরের হাবু ব্যাপারী চ্যাম্পিয়ন হয়।
আমরা তো ক্রিকেট খেলা দেখি, ফুটবল খেলা দেখি, কিন্তু এই খেলা আমরা আমাদের জন্মের পরে দেখি না। এখন আজকে এই খেলা দেখে আমাদের কাছে অনেক ভালো লাগলো। বাচ্চারাও খেলতেছে, আমরাও খেলতেছি, খেলাটা সুন্দর লাগতেছে, ওদিনে খেলা ধরে রাখছে। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।